আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটির নাম ঘাড়ে ব্যথা থেকে প্যারালাইসিস এর কারণ ও প্রতিকার। তো প্রথমেই আসুন, ঘাড় বলতে আমরা আসলে কোন জায়গাটাকে বোঝাচ্ছি। আমরা যদি একটি মডেল নিয়ে দেখি, আপনারা দেখবেন আমাদের মেরুদণ্ডের মাথার পরেই যে অংশটুকু শুরু হয়, প্রথম যে ৭টি হাড় মাথার নিচে ১, ২, ৩, ৪, ৫ এই ৭টা হাড়ের সমন্বয়ে যে অংশটা গঠিত এবং এর সাথে যে মাংস বা গলা আমরা দেখছি, টোটাল জিনিসটা নিয়ে কিন্তু আমরা বলি যে জায়গাটা এটা হচ্ছে ঘাড়। এই জায়গার ব্যথা হলে আমরা বলি ঘাড়ে ব্যথা। তো ঘাড়ে ব্যথা আমাদের কেন হয়? প্রথমে যদি আমরা ঘাড়ে ব্যথার কারণে আসতে চাই, তাহলে আমরা বয়স অনুযায়ী যদি ভাগ করি, কিছু পার্থক্য রয়েছে। একটি অল্প বয়সে, ধরেন ১ থেকে ২০-৩০ বছর, এই বয়সের মধ্যে যদি কারোর ঘাড়ে ব্যথা হয়, তাহলে আমাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে যে এটি কোনো টিউমার হতে পারে, কোনো ইনফেকশন হতে পারে, বা কিয়ারি ম্যালফরমেশন বলা হয় উইথ সিরিঙ্গোমাইলিয়া, সেটা হতে পারে। এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো ইনফেকশন জনিত বা আঘাত জনিত হতে পারে। তো ইনফেকশন, আঘাত, টিউমার এবং কিয়ারি ম্যালফরমেশন যে জিনিসটা বলেছি সেটি হচ্ছে আর কিছুই নয়, আমাদের ব্রেনের একটি অংশ ঘাড়ের মধ্যে অনেক সময় নেমে আসতে থাকে। এই যে মাথার খুলির ভিতরে ব্রেন থাকে, এটা অনেক সময় ঘাড়ের ভিতরে কিছুটা নেমে আসে, যার কারণে মেরুদণ্ডের যে স্পাইনাল কর্ড সেটাতে চাপ লাগে। এবং এই রোগটার কারণেও কিন্তু অনেক সময় অল্প বয়সী একটা ছেলে বা মেয়ের ঘাড়ে ব্যথা হতে পারে। তো অল্প বয়সীদের কথা বললাম। এখন বয়স বেশি হলে বা বয়স্ক মানুষের ক্ষেত্রে ঘাড়ে ব্যথার কারণ কিন্তু একটু ভিন্নতর। বয়স্ক মানুষের ক্ষেত্রে ঘাড়ে ব্যথার সব থেকে যেটি কমন কারণ সেটিকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। নামটি হয়তো আপনারা শুনে থাকবেন। এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস রোগটি আসলে কি? এক কথায় বাংলায় যদি বলি, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হচ্ছে মেরুদণ্ডের ঘাড়ের অংশের ক্ষয়জনিত, ঘাড়ের অংশের ক্ষয়জনিত যে রোগ এবং তার থেকে সৃষ্ট হওয়া মেরুদণ্ডের যে রগ বা স্পাইনাল কর্ড, আসলে রগ না, স্পাইনাল কর্ড, যেটি এই হাড়ের মধ্যে দিয়ে সুরক্ষিতভাবে যায়। আমরা আরেকটি মডেল যদি হাতে নিই, এই স্পাইনাল কর্ডটা আসলে কি জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। এই যে আমাদের ব্রেনটা দেখানো হয়েছে, ব্রেন একটা ইলেকট্রিক্যাল সার্কিট। হ্যাঁ, এখান থেকে পুরো শরীর কিন্তু নিয়ন্ত্রিত হয়। তো এই যে ব্রেনের সমস্ত যে নার্ভগুলার কানেকশন, দেখেন সমস্ত ফাইবারগুলো একসাথে এসে যে এক হয়ে নেমে যাচ্ছে একটি কর্ড, মানে কি মোটা তার, মোটা একটি তারের মতো হয়ে গলার ভিতর দিয়ে, হাড়ের ভিতর দিয়ে কিন্তু নেমে যাচ্ছে। এটাকে বলা হয় স্পাইনাল কর্ড। সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে কি হয়, এই স্পাইনাল কর্ড বা এর পাশ দিয়ে বের হওয়া নার্ভগুলা, সেইগুলাতে চাপ লাগে। কিভাবে চাপ লাগে? ওর আশেপাশের যে স্ট্রাকচার সেগুলা ক্ষয় হয়, দুর্বল হয়, এবং এই জনিত কারণে স্পাইনাল কর্ড বা নার্ভে চাপ লাগে। এটি বাংলায়, সহজ বাংলায় বললাম সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কি জিনিস, এবং বলা হচ্ছে বয়স্ক মানুষের ক্ষেত্রে সেটি সব থেকে কমন কারণ। বয়স্ক মানুষের ক্ষেত্রে ঘাড়ে ব্যথার আরেকটি কারণ হচ্ছে আঘাতজনিত হতে পারে, বিভিন্নভাবে আঘাত লেগে ঘাড়ে ব্যথা হতে পারে, এবং সে থেকেও কিন্তু হাড় সরে যেয়ে মেরুদণ্ডের স্পাইনাল কর্ড বা নার্ভে চাপ লাগতে পারে এবং ঘাড়ে ব্যথা হয়ে সেটা ঘাড় থেকে শুরু করে হাতে ছড়িয়ে যেতে পারে। তো আরেকটি তৃতীয় যে কারণ ঘাড়ে ব্যথা বয়স্ক মানুষের ক্ষেত্রে, সেটি হচ্ছে বিভিন্ন রকম টিউমার। ঘাড়ের মধ্যে গলার ওই অংশে, হ্যাঁ, স্পাইনাল কর্ডের আশেপাশের যে স্ট্রাকচার গুলো রয়েছে, সেটা হতে পারে স্পাইনাল কর্ড ইটসেলফ, নিজে স্পাইনাল কর্ড, তার আশেপাশের যে পর্দা রয়েছে সেটি থেকে, পাশে যে হাড় রয়েছে সেটি থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু টিউমার তৈরি হয়ে আপনার স্পাইনাল কর্ডে চাপ দিতে পারে। তো বয়স্ক মানুষের ক্ষেত্রে কারণটা তাহলে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, টিউমার বা আঘাতজনিত সাধারণত হয়ে থাকে, ইনফেকশন হতেও পারে। তো আমরা আসলাম ঘাড়ে ব্যথার কারণ কি কি হতে পারে সেটা আমরা জেনেছি। এখন আমরা আসব, ঘাড়ে যদি কারোর ব্যথা হয় তাহলে এই কি কি লক্ষণ আসলে প্রকাশ পায়। একটা তো আমরা নিয়ে কথা বলছি যে ঘাড়ে ব্যথা, এর সাথে আসলে আর কি কি থাকতে পারে। ঘাড়ে ব্যথার যেসব কারণ আমরা আলোচনা করলাম, ঘাড়ে ব্যথার পাশাপাশি আমাদের ঘাড়ের ওই অংশ থেকে শরীরের নিচের অংশের অনুভূতি কিন্তু কমে যেতে পারে। আচ্ছা, ঘাড়ের ব্যথা কিন্তু অনেক সময় ঘাড় থেকে
কোনো হাতে ছড়িয়ে আসতে পারে, ডান হাত বা বাম হাতে ছড়িয়ে যেতে পারে, যেটাকে বলা হয় রেডিকুলোপ্যাথি। অর্থাৎ আপনারা এটি এখানে খেয়াল করলে আবারও দেখবেন যে এই যে ভিতরে এই যে হলুদ হলুদ জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নার্ভ। এরকম 7টা নার্ভ ডান হাতে এবং 7টা নার্ভ বাম হাতে। স্পাইনাল কর্ড যে মেইন কর্ড, ওটা থেকে 7টা দুই দিকে তৈরি হয়ে আমাদের হাতের সমস্ত কার্যক্রম গুলাকে নিয়ন্ত্রণ করছে এবং শক্তি অনুভূতি এগুলা তাদের মাধ্যমে যাওয়া আসা করে। তো এই নার্ভে যদি চাপ খেয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আপনার রেডিকুলোপ্যাথি, অর্থাৎ এক ঘাট থেকে ব্যথা শুরু হয়ে সোজা হাতের দিকে নেমে যেতে পারে, কখনো শোল্ডার পর্যন্ত, কখনো এই কনুই পর্যন্ত, এই মাংস পর্যন্ত, কখনো আঙ্গুল পর্যন্ত চলে যেতে পারে। এটাকে বলা হয় রেডিকুলোপ্যাথি। তাহলে ব্যথা, অবাস হয়ে যাওয়া, হাতে ব্যথা যাওয়া, এর পাশাপাশি কিন্তু আর যেটা হতে পারে, হাতে পায়ের শক্তি কমে যাওয়া, খুব ইম্পর্টেন্ট। শক্তি কমে যাওয়া এমন একটা পর্যায়, যে শক্তি কমে যাওয়া পর্যায়ে চলে গেলে কিন্তু আপনি আর বসে থাকতে পারবেন না। অবশ্যই নিউরোসার্জনকে আপনাকে দেখাতে হবে এবং তার পরামর্শে পরবর্তী পদক্ষেপ নিতে হবে, ওটাতে আমরা পরে আসবো। এছাড়া আরো যে ইম্পর্টেন্ট 2-3টা জিনিস এর সাথে আমাদের খেয়াল করতে হবে, ঘাড়ে ব্যথা, ঘাড়ে স্পাইনাল কর্ডে চাপ লেগে থাকলে প্রস্রাব পায়খানার কন্ট্রোল এবং সেক্স আরেকটা জিনিস, এগুলা কিন্তু আপনার ব্যাঘাতগ্রস্ত হতে পারে। প্রস্রাব পায়খানা কন্ট্রোল থাকে না, প্রস্রাব সারাক্ষণ ঝরছে, এবং আরেকটি যে জিনিসটা বললাম সেটাও কম হয়ে যেতে পারে কিন্তু। তো এই হচ্ছে ঘাড়ে ব্যথা থেকে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে। এমনকি রোগী সম্পূর্ণ প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে, হ্যাঁ, ঘাড়ে ব্যথার যদি আমরা চিকিৎসা না করি। তো ঘাড়ে ব্যথা কি জিনিস, এর কারণ এবং লক্ষণ, 3টা জিনিস আমরা আলোচনা করলাম। এখন আমরা আসব যে ঘাড়ে ব্যথা যদি আপনার হয়ে থাকে, আপনি কোথায় যাবেন এবং কিভাবে রোগ নির্ণয় হবে। তো যেহেতু বারে বারে আপনারা শুনেছেন, জিনিসগুলা হচ্ছে নার্ভের সৃষ্ট চাপ থেকে আপনার এই লক্ষণগুলা তৈরি হচ্ছে। নার্ভের ডাক্তার এক কথায় নিউরো, বাংলাদেশের মানুষ নিউরো টার্মটা খুব ভালো বোঝে। তো নিউরোর ডাক্তারের কাছে যেতে হবে। এখন নিউরোর ডাক্তার আবার 2 রকম, নিউরো সার্জন, নিউরো মেডিসিন বা নিউরোলজিস্ট। আপনি যে কারোর কাছে প্রাথমিক পর্যায়ে যেতে পারেন, একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জন যে কারোর কাছে যেতে পারেন। দুজনেরই দায়িত্ব আপনার সমস্ত কমপ্লেন শুনে কি কি কারণ হতে পারে সেগুলা একটা অনুমান করে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে। তাহলে ডাক্তার হবে হয় নিউরোসার্জন বা নিউরোলজিস্ট, এবং এর পরবর্তী কিছু পরীক্ষা আছে খুব সহজ। 1 নম্বর হচ্ছে ঘাড়ের একটি এক্স-রে করতে হবে। ঘাড়ের এক্স-রেতে যদি আপনার লক্ষণ বা প্রাথমিক কিছু বোঝা যায়, সেই অনুযায়ী পরবর্তীতে আপনার দ্বিতীয় পরীক্ষা হবে এমআরআই অফ সার্ভাইকাল স্পাইন, অর্থাৎ ঘাড়ের এমআরআই। ঘাড়ের এমআরআই করে, অনেক সময় এমআরআই এর সাথে পরিপূর্ণ এমআরআইটা আমরা দেখতে চাই। ঘাড়ের এমআরআই করে আপনাকে দেখতে হবে নার্ভে কোথায় কেমন চাপ আছে। অনেক সময় দেখা যায় যে এমআরআই করার পরে আমরা থার্ড সিটি স্ক্যান অফ সার্ভাইকাল স্পাইন, এটাও কিন্তু আমরা চাই। এছাড়া যদি আরো একটি পরীক্ষার নাম বলতে হয়, সেটি হচ্ছে এনসিএস এবং ইএমজি, অর্থাৎ নার্ভের যে কারেন্ট চলাচল, এগুলা তার বসিয়ে বসিয়ে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে কোনো নার্ভ স্পেসিফিক ড্যামেজ হচ্ছে কিনা, এবং এর কারণটা আমরা যেটা ভাবছি সেটা না অন্য কিছু। তো এই যে প্রাথমিক এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান এবং এনসিএস, এই কয়েকটা পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা রোগের মোটামুটি কারণ বুঝতে পারবো একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের কাছে যে। এখন আমি একজন নিউরোসার্জন, আমি জানি যে নিউরোসার্জিক্যাল কি কি কজ বা কি কি কারণে ঘাড়ে ব্যথা থেকে প্যারালাইসিস বা হাতে ব্যথা বা এই যে সমস্যাগুলো বললেন এগুলো হতে পারে। তো এখন আমরা আসব যে ঘাড়ে ব্যথা যদি হয় এবং নিউরোসার্জিক্যাল যে কজ, এগুলা হলে তার আসলে কি চিকিৎসা। আমরা যদি কারণ অনুযায়ী আসি, একটা রোগীর যদি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, যেটা বয়সকালে সব থেকে বেশি কমন, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস নিয়ে একটু বলতে হবে। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সাধারণত আমি বলেছি যে ঘাড়ের হাড়ের ক্ষয়জনিত রোগ। এখানে কয়েকটা কম্পোনেন্ট আছে, যেমন হাড় ক্ষয় হতে পারে, হাড় ক্ষয় হয়ে হাড়ের কিছু অংশ বেড়ে যেতে পারে, অর্থাৎ হাড় যখন ক্ষয় হয় শরীর আবার পূরণ করতে চায়, ফলে একটা অ্যাবনর্মাল হাড় তৈরি হয়ে এটা নার্ভে বা কর্ডে অংশে চাপ দিতে পারে, অস্টিওফাইট ফর্ম হয়ে কিন্তু চাপ দিতে পারে। হাড় ক্ষয় হয়ে যেমন হতে পারে। আরেকটি খুব কমন কারণ হচ্ছে ডিস্ক হার্নিয়েশন। আমরা পিএলআইডি, মেরুদণ্ডের মাজার ডিস্কের
কথা শুনেছি ডিস্ক হার্নিয়েশন হয়, একইভাবে ঘাড়েও কিন্তু ডিস্ক হার্নিয়েশন হতে পারে। এছাড়া ঘাড়ের মধ্যে আরেকটি রোগ হয়, আমরা বলি ওপিএলএল, অসিফাইড পোস্টিরিয়র লংগিচুডাল লিগামেন্ট। এটি আর কিছু নয়, হাড়ের ভিতরে ওই স্পাইনাল কর্ডের বাইরে একটি পর্দা থাকে, পর্দাটা যত বয়স হয় মানুষের ধীরে ধীরে মোটা হতে থাকে এবং অনেক সময় এগুলাতে ক্যালসিয়াম জমে হাড়ের মতো শক্ত হয়ে যায় এবং মোটা হয়ে যায়, ফলে যেই জায়গাটা দিয়ে স্পাইনাল কর্ড চলাচল করবে ওই জায়গাটা ধীরে ধীরে সরু হয়ে মেন যে স্পাইনাল কর্ড বা রগ এটাতে চাপ পড়তে পারে এবং এই যে লক্ষণগুলো সেগুলো আসতে পারে। তো যখন এই সমস্যাগুলো হবে তখন আপনাকে কিন্তু একজন অবশ্যই নিউরোসার্জনের কাছে পরামর্শের জন্য যেতে হবে। এছাড়া বাকি যে কারণগুলা, ঘাড়ে ব্যথা হতে পারে, আমরা বলেছি টিউমার, এটি চিকিৎসা অপারেশন। এছাড়া আমরা বলেছি যে অনেক সময় ইনফেকশন হতে পারে, অনেক সময় আঘাত পেয়ে ঘাড়ের হাড় সরে যে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অপারেশনের মাধ্যমে স্ক্রু, রড বা প্লেট দিয়ে ওগুলা কিন্তু এক জায়গায় এনে সুন্দর মতো অপারেশন করে দিলে রোগী আবার ভালো হয়ে যেয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে যে কারণগুলা আমরা বলেছি যে ঘাড়ে ব্যথার, সেগুলা হচ্ছে কিয়ারি ম্যালফরমেশন। এটিরও চিকিৎসা আমাদের কাছে, আমাদের হাতে রয়েছে, যেগুলোর মাধ্যমে রোগটাকে প্রতিহত করা এবং উন্নতির পথে নিয়ে যাওয়া যায়। এবং ইনফেকশন বলেন, টিউমার বলেন, হ্যাঁ, তো আঘাত বলেন, এগুলা সবগুলাই কিন্তু অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। তো এছাড়া ঘাড়ে ব্যথার সাধারণত যে কারণগুলা সাধারণত সার্জিক্যাল কজই হয়, নিউরোসার্জিক্যাল কজ, কিন্তু ঘাড় থেকে প্যারালাইসিসের নিউরোমেডিসিনের অনেক কারণ আছে, সেগুলো আপনাদের নিউরোমেডিসিনের ডক্টর বা নিউরোসার্জনের কাছে গেলে ওনারা আপনি আলাদা করে বলবে। তো আমরা ঘাড়ে ব্যথা কি, কেন হয়, হ্যাঁ, কিভাবে নির্ণয় করা যাবে এবং এই চিকিৎসা সম্পর্কে জানলাম। ফাইনালি আপনাদেরকে বলবো যে এ ধরনের সমস্যা দেখা দিলে আপনারা সচেতন হবেন এবং আপনারা অবশ্যই একজন নিউরোসার্জন বা নিউরোলজিস্টের পরামর্শ নেবেন এবং যখন প্রয়োজন ওনারা, ডাক্তার যখন অনেস্টলি আপনাকে বলবে যে এটা সার্জারি লাগবে, আপনারা দেরি করবেন না। আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন এবং অপারেশনের মাধ্যমে যে এটি সম্পূর্ণ প্যারালাইসিস রোগী থেকে সুস্থ হওয়া সম্ভব, এটি কিন্তু আপনারা প্রায় দেখে থাকবেন। আমার পেজ যদি ফলো করেন দেখবেন পেজে এই গত মাসে আমি একটি পোস্ট দিয়েছি, 5 মাসের একজন সম্পূর্ণ প্যারালাইসিস মহিলা, 4 দিনের মাথায় উনি স্বাভাবিক কারোর সহযোগিতা ছাড়াই কিন্তু হেঁটে বেড়াচ্ছে। তো আপনারা আস্থা রাখুন আমাদের উপরে এবং এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত যোগাযোগ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।